নমস্কার। আজকে আমি কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করব না। আজকে আমি আপনাদেরকে একটা প্ল্যানেটকে চিনতে সাহায্য করব। আমি জানি আমার এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না বা অনেকে হয়তো শুনবেনও না, কিন্তু আমি আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আমার মতে কোনো একটা প্ল্যানেটকে খুব ভালোভাবে না জানলে কিন্তু প্রেডিকশন করাটা সমস্যা হয়ে যায়। সরাসরি হরোস্কোপের মধ্যে প্রেডিকশনের জন্য জাম্প করার আগে সেই প্ল্যানেটকে নিয়ে বা তারকে গভীরভাবে বিশ্লেষণ না করলে কিন্তু প্রেডিকশন করতে প্রবলেম হয়। আমরা যেমন কোনো মানুষকে তার চারিত্রিক সমস্ত রকম বৈশিষ্ট্যকে না জানলে তাকে যেমন জাজ করাটা প্রবলেম হয়, প্ল্যানেট ইজ জাস্ট লাইক এ হিউম্যান বিং। তার সমস্ত রকম ক্যারেক্টার এবং সমস্ত রকম শেডস, তার প্লাস পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু জানা বিশেষ জরুরি, তবেই আমরা একটা প্রেডিকশানে আসতে পারি। রাহুর, কেতু বা শনি এরা যেমন আমাদের লাইফে একটা সেন্সেশনাল প্ল্যানেট বা একটা ব্রেকিং নিউজ এনে দেয় জীবনে, ভিনাস কিন্তু সেরকম নয়। লোকে ভিনাসকে একটা সফট প্ল্যানেট বলেই জানে, কিন্তু ভিনাস যদি ভালো হয় তাহলে আপনাকে যেমন টপ লেভেলে নিয়ে যেতে সাহায্য করে, ভিনাস খারাপ হলে কিন্তু আপনার জীবন তছনছ করে দেওয়ার ক্ষমতাও কিন্তু রাখে। ফলে ভিনাসকে কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না। ভিনাসকে খুব ভালো করে জানতে হলে আমাদের প্রথমেই শুরু করতে হয় তার মাইথোলজিক্যাল স্টোরিটা দিয়ে। মাইথোলজিক্যাল স্টোরি আপনারা অনেকেই জানেন, কিন্তু নিউ জেনারেশনে হয়তো অনেকে জানেন না, যারা নতুন প্রজন্ম। তাই জন্য অল্প করে বলে রাখছি, মাইথোলজিক্যাল স্টোরিটা যদি জানেন তাহলে আপনাদের গ্রহকে চিনতে বা জানতে অনেক সুবিধা হবে। শুক্র, ভিনাস বা শুক্রাচার্য ছিলেন মহর্ষি ভৃগুর পুত্র। মহর্ষি ভৃগু সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি, যিনি অত্যন্ত রকম জ্ঞানী গুণী নীতিপরায়ণ একজন ঋষি ছিলেন। তারই পুত্র ছিলেন শুক্রাচার্য। শুক্রাচার্য শিক্ষা গ্রহণের জন্য যান অঙ্গিরস, ঋষি অঙ্গিরসের কাছে। সেখানে উনি শিক্ষা গ্রহণ শুরু করলেন এবং তিনি শিক্ষা নিতে নিতে দেখলেন যে অঙ্গিরস তার পুত্র বৃহস্পতি, অর্থাৎ যিনি দেবগুরু ছিলেন, বৃহস্পতির প্রতি একটা অসম্ভব পক্ষপাতিত্ব করছেন। সেখানে শুক্রাচার্য নিজেকে নেগলেক্টেড ফিল করেন এবং উনি দেখলেন যে ওনার সমস্ত রকম গুণ থাকা সত্ত্বেও সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না। সেখানে তার একটা কোনো নিজের ভ্যালিডেশন হচ্ছে না, তার কাজের কোনো রকম গুণাগুণ বিচার হচ্ছে না। তিনি খুব অপমানিত বোধ করেন এবং তিনি সেখান থেকে চলে আসেন, শিক্ষা গ্রহণ ত্যাগ করেন। সেখানে উনি আর শিখতে চান না। উনি তারপরে কঠোর তপস্যা শুরু করেন মহাদেবের। তার কঠোর তপস্যাতে খুশি হয়ে মহাদেব তাকে আশীর্বাদ দেন এবং মৃত সঞ্জীবনী বিদ্যা ওনাকে দেন। শুক্রাচার্য ছিলেন অসুরদের গুরু। উনি নিজে ঋষিপুত্র হয়েও উনি কিন্তু ছিলেন অসুরদের গুরু এবং অসুরদের যুদ্ধে জেতানোর সমস্ত রকম কলা কৌশল কিন্তু উনি শেখাতেন এবং অসম্ভব রকম ডিপ্লোম্যাটিক বুদ্ধি এবং কৌশল নীতি উনি জানতেন। তো মহাদেবের থেকে যখন উনি মৃত সঞ্জীবনী বিদ্যাটা লাভ করলেন, তার মানে হলো যে কোনো মৃতকে বাঁচিয়ে দেওয়ার একটা ক্ষমতা ওনার মধ্যে এসে গেল। এবং এই যে ক্ষমতাটা, এই যে পাওয়ারটা, এটা কারোর মধ্যেই ছিল না, কোনো দেবতাদের মধ্যেও ছিল না, আর কোনো অসুরের মধ্যেও ছিল না। তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি, ওনার মধ্যে এই পাওয়ারটা চলে এলো। এই পাওয়ার এসে যাওয়াতে অসুররা যখন যুদ্ধক্ষেত্রে মৃত হলো, সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আবার জীবিত হয়ে যাচ্ছে। এতে তো দেবতারা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। দেবতারা বলল যে আমরা তো তাহলে জিততেই পারবো না, এখানে তো সমস্ত রকম ব্যালেন্স তাহলে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়, অসুররা তো মরছে না। তখন তারা এর ন্যায় বিচারের জন্য বিষ্ণুর কাছে গেলেন যে আপনি কোনো কিছু কৌশল করে এর থেকে আমাদেরকে বাঁচান, আমরা কিন্তু সব শেষ হয়ে যাচ্ছি। ইন দি মিন টাইম অসুরদের রাজা বলি বা বালি, উনি বিরাট একটা অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। এই অশ্বমেধ যজ্ঞের দ্বারা উনি বিরাট জ্ঞান এবং পাওয়ার অর্জন করার জন্য এই যজ্ঞ উনি শুরু করলেন, যাতে উনি ইন্দ্রদেবের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যান। তাই অশ্বমেধ যজ্ঞ শুরু হচ্ছে। অশ্বমেধ যজ্ঞর সময়ে যখন কেউ কোনো কিছু দান চায়, তখন তাকে সেটা দিতেই হয়, এটা সেই নিয়মের মধ্যে পড়ে।
তো বিষ্ণু চিন্তা করলেন যে অশ্বমেধ যজ্ঞ শুরু হচ্ছে, এই সময় যদি আমি যাই এবং আমার কোনো রকম কৌশলের সাহায্যে যদি কিছু চাই, তাহলে হয়তো আমি সেটা পাবই। তখন বিষ্ণু তার দশম অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে বামন অবতার। উনি তখন ছোট্ট বামনের রূপ ধারণ করে রাজা বালির কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনার কাছে আমি একটা দান চাই। তখন রাজা বালি বললেন যে আপনি কি দান চান? বললেন আমি 3 পায়ে আমার যা মাপ হবে 3 জমি আমি আপনার থেকে চাই। তখন রাজা বালি ভাবলেন যে ছোট্ট একটা বামন, ওনার 3 কতটুকুই বা হবে। উনি বললেন ঠিক আছে, যজ্ঞ সমাপ্ত হলে আমি আপনাকে 3 জমি দেব। বামনকে দেখা মাত্রই শুক্রাচার্য বুঝে গেলেন এটা দেবতাদের একটা কৌশল। উনি সঙ্গে সঙ্গে রাজা বালিকে বললেন যে আপনি কিছুতেই এই দান দিতে রাজি হবেন না, আপনি আপনার কথা ফিরিয়ে নিন, আপনি দেবেন না, এটা দেবতাদের একটা কৌশল বা চাতুরি। কিন্তু রাজা বালি বললেন যে আমি তো কথা দিয়ে ফেলেছি, আমি তো কথা ফেরাতে পারবো না, আমাকে এটা দিতেই হবে। তখন শুক্রাচার্য চিন্তা করলেন যে যে করেই হোক আমাকে এই যজ্ঞ ভণ্ড করতেই হবে। তখন উনি কি করলেন, যজ্ঞতে কমণ্ডলু থেকে জল ছিটাতে হয়, যজ্ঞতে হতে হতে কমণ্ডলু থেকে জল ছিটাতে হয়। উনি তখন নিজের শরীরটাকে একদম সংকুচিত করে কমণ্ডলুর যে মুখটা বা পাইপটা, কমণ্ডলুর যে জল ঢালার যে পাইপটা, উনি তার মধ্যে ছোট্ট হয়ে গিয়ে বসে থাকলেন এবং কমণ্ডলুর মুখটাকে ব্লক করে দিলেন যাতে ওখান থেকে কোনো রকম জল বেরোতে না পারে। তখন বিষ্ণু বুঝতে পারলেন যে এটা শুক্রের একটা ছলচাতুরি। উনি তখন একটা কুশ বা সরু কাঠি বা একটা ঘাস, কুশাগ্র যাকে বলে, সেটা দিয়ে সে কমণ্ডলুর মুখটা সমানে খোঁচাতে লাগলেন যাতে কমণ্ডলু থেকে জলটা বেরোয়। এবং ওই কুশের খোঁচা খেতে 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 শুক্রাচার্যের একটা চোখ নষ্ট হয়ে যায় বা উনি একটা চোখ অন্ধ হয়ে যায়। কমণ্ডলুর ব্লকটা উনি আর করে রাখতে পারেন না, কমণ্ডলু থেকে জল ছিটাতে হয় এবং অশ্বমেধ যজ্ঞটা সমাপ্ত হয়। অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হতেই বিষ্ণু কিন্তু তার আসল মূর্তি ধারণ করেন। উনি প্রথমেই যেই পাটা ফেলেন বা ফার্স্ট স্টেপটা যখন ফেলেন, তো পুরো পৃথিবীটাই ওনার দখলে চলে আসে। সেকেন্ড স্টেপটা যখন ফেলেন তখন পুরো স্বর্গ ওনার দখলে চলে আসে। স্বর্গ মর্তর পরে যখন পাতালটা উনি নিতে যাবেন, তখন রাজা বালি তার মাথাটা ওনার পায়ের নিচে নিয়ে এসে বললেন যে আপনি আমার মাথাটাকে পিষে আমাকে মেরে ফেলুন, কিন্তু আপনি আমার প্রজাদেরকে, আপনি অসুরদেরকে ধ্বংস করবেন না। একটা রাজা হিসেবে তাকে রক্ষা করা আমার দায়িত্ব, আপনি প্লিজ এটা করবেন না। শ্রীকৃষ্ণ বা বিষ্ণু ওনার এই মহানুভবতা এবং প্রজাদের প্রতি ওনার এই ডেডিকেশন দেখে বললেন ঠিক আছে, আমি আপনাকে পাতালে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনি পাতালেই রাজত্ব করবেন, পাতালের মধ্যে আমি আর কোনো রাজত্ব নিচ্ছি না। রাজা বালি মারা গেলেন এবং পাতালে চলে গেলেন। রাজা বালির এই মৃত্যু শুক্রাচার্য মেনে নিতে পারেননি। শুক্রাচার্যের পরম প্রিয় ভক্ত ছিলেন রাজা বালি। শুক্রাচার্য তখন প্রচণ্ড রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে উনি তখন অভিশাপ দেন যে কোনো এক সময় আপনি রাজা হবেন এবং আপনাকে আপনার রাজ্য থেকে বঞ্চিত করা হবে এবং আপনি রাজত্ব করতে পারবেন না, আপনি বঞ্চিত হয়ে রাজত্ব ছেড়ে আপনাকে চলে আসতে হবে। পরবর্তীকালে আমরা যখন দেখি যে রামচন্দ্র, বিষ্ণুর যে অবতার রামচন্দ্রকে রাজত্ব ছেড়ে বনবাসে চলে যেতে হয়েছিল। এটা হচ্ছে শুক্রাচার্যের গল্প। শুক্রকে কিন্তু আমরা যেহেতু জানি উনি অসুরদের গুরু ছিলেন, শুক্র প্ল্যানেটটাও একটা রাজসিক প্ল্যানেট, ফলে ভোগ বিলাস, লাভ, রোম্যান্স, সেক্স, আর্ট, কালচারের প্ল্যানেট হিসাবে ভালোবাসা, এই সমস্ত প্ল্যানেটের সিগনিফিকেটার হিসেবে আমরা ভিনাসকেই জানি। কিন্তু ভিনাস যে একটা অসম্ভব জ্ঞানী, ভিনাসের মধ্যে যে পারফেকশন, ডেডিকেশন, যে স্পিরিচুয়ালিটি, যে ডিসিপ্লিন আছে, যে ন্যায়পরায়ণতা আছে, সেটা কিন্তু আমরা জানি না। আমরা সেইভাবে ভিনাসকে দেখতে অভ্যস্তই নেই। ভিনাস মানেই ভোগী প্ল্যানেট, কিন্তু ভিনাস যে কতটা স্পিরিচুয়াল হতে পারে সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে। ভিনাসের স্পিরিচুয়ালিটি, ভিনাসের জ্ঞান কিন্তু বৃহস্পতির থেকেও অনেক বেশি। বৃহস্পতিও তার পুত্রকে ভিনাসের কাছে শিক্ষা নিতে পাঠিয়েছিলেন
যে মৃত সঞ্জীবনী বিদ্যাটা আপনি আমার ছেলেকে শেখান। ভিনাস কিন্তু সেটা শেখাতে অস্বীকার করেননি। উনি অস্বীকার করতে পারতেন, কারণ বৃহস্পতি ছিলেন ওনার চরম শত্রু। দুজনেই জ্ঞানী, কেউ কারোর থেকে কম নয়, কিন্তু বৃহস্পতির পুত্রকে উনি শিক্ষাদানে কিন্তু অস্বীকার করেননি। ফলে অসম্ভব একটা মহানুভবতার পরিচয় আমরা শুক্রের মধ্যে পাই। আমরা যখন হরস্কোপে এবার আসি, হরস্কোপের মধ্যে যদি কারোর ভিনাস বৃষতে থাকে, অর্থাৎ নিজের রাশিতে, তুলাতে থাকে, অথবা মিনে থাকে, উচ্চস্থ থাকে, কোনো রকম অ্যাফ্লিকশন বা পীড়িত ছাড়া, ধরুন ভিনাস রাহু, ভিনাস কেতু, ভিনাস স্যাটার্ন, ভিনাস সান, ভিনাস মুন, এ সমস্ত কিছু ছাড়া যদি একদম পজিটিভ ওয়েতে কারোর ভিনাস থাকে, তাহলে আমরা কি কি কোয়ালিটি দেখতে পাই। অথবা কারোর যদি ভিনাস হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট বা আত্মকারক প্ল্যানেট হয়, কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স ছাড়া, তাহলে আমরা দেখতে পাবো সেই ব্যক্তি কিন্তু অসম্ভব রকম আভিজাত্যপূর্ণ এবং অ্যাট্রাকটিভ তার চেহারা হয়, এবং তার মধ্যে একটা সম্মোহনী ক্ষমতা থাকে, এবং যে কোনো লোককে বোঝানোর ক্ষমতা, পাবলিক রিলেশন, পাবলিকের মধ্যে একটা পপুলার হওয়ার একটা কম্বিনেশন কিন্তু তার মধ্যে আমরা পাই। ভিনাস, আপনি ধরুন হরস্কোপ বোঝেন না, আপনি জানেনও না আপনার হরস্কোপের মধ্যে ভিনাস কোথায় আছে, কিন্তু কোনো একটা ব্যক্তিকে যখন দ্বিতীয়বার ঘুরে তাকিয়ে দেখতে আপনার ইচ্ছা করবে, তখন বুঝবেন তার ভিনাসের একটা কোয়ালিটি তার মধ্যে আছে। তার আভিজাত্য বা তার অ্যাট্রাকশন, সে যে বয়সেই হোক, বৃদ্ধ হোক বা যেই হোক, আমি তার মধ্যে যে একটা আভিজাত্য, যার জন্য তাকে আপনি দ্বিতীয়বার ঘুরে তাকিয়ে দেখবেন, সেটা কিন্তু ভিনাস। ভিনাস হচ্ছে আমাদের মধ্যে একটা আভিজাত্য, যেটা আমরা সানের মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু আমরা ভিনাসের মধ্যেও দেখতে পাই। ভিনাসের মধ্যে একটা অসম্ভব কালচার্ড, রুচিপূর্ণ সূক্ষ্মতা বোধ আমরা ভিনাসকে দেখতে পাই। ভিনাস ভীষণভাবে পিস লাভিং, যে কোনো কনফ্লিক্ট, যে কোনো দু দলের মারামারি বা ঝগড়াঝাটির মধ্যে অসম্ভব ভালো একটা ডিসিশন মেকার হয়ে সেই কনফ্লিক্টকে বা ঝামেলা মিটিয়ে দেওয়ার ক্ষমতা বা ব্যালেন্স মেনটেন করার ক্ষমতা কিন্তু শুক্রদেবের আছে। যে কোনো ঝগড়াঝাটি কিন্তু খুব সুন্দরভাবে উনি ম্যানেজ করতে পারেন। অসম্ভব ডিপ্লোম্যাটিক বুদ্ধি। ভিনাস যাদের ভালো থাকে তারা ভীষণভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, অত্যন্ত রকম পরিবারকে ভালোবাসেন, পরিবারকে নিয়ে চলতে চান, এবং লয়াল পার্টনার বলতে পারেন। এরা কিন্তু রিলেশনশিপে প্রচণ্ড রকম লয়াল হয় যদি কোনো রকম অ্যাফ্লিকশন না থাকে। অসম্ভব রকম নীতিপরায়ণ, পারফেকশনিস্ট, যে কোনো কাজ তারা অত্যন্ত রকম পারফেকশনের লেভেলে নিয়ে যান, এবং সূক্ষ্মতার একটা টাচ তার মধ্যে থাকে। ভিনাস যেহেতু একটা শিল্পী প্ল্যানেট, অসম্ভব রকম শিল্প সত্তা তার মধ্যে আছে, এবং কিছুটা মুনের মতন তার মধ্যে একটা ইমোশনও কাজ করে, ফলে তার শিল্পসত্তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকম ইমোশন এবং শিল্পের টাচ আমরা পাই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটাই কিন্তু ভিনাসের মূল মন্ত্র। যে কোনো জিনিসের প্রতি লেগে থাকা, ডেডিকেশন এবং ডিসিপ্লিন। ভিনাস ভালো থাকলে তবে আপনি কিন্তু ভালো ডাক্তার হতে পারবেন, কারণ ভিনাসের মধ্যেই কিন্তু মৃত সঞ্জীবনী বিদ্যা ছিল। ভিনাস যাদের টপ, তারা টপ লেভেলের ডাক্তার, তারা টপ লেভেলের কনসালটেন্ট, ভালো টিচার, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো ডিপ্লোম্যাট হতে পারেন। ভিনাসের মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজি বিদ্যা সাংঘাতিক রকম ছিল। ভিনাস হচ্ছে এমনই একজন টিচার যে লাস্টে ক্লাসে লাস্ট বেঞ্চে বসা ছেলেকে বা ফেল করা স্টুডেন্টকেও কিন্তু, বা পড়াশোনা যার একদমই মন নেই, তাকেও পিঠে হাত দিয়ে বলবে, বল তোর কী প্রবলেম, আমি সমস্যাটা সলভ করে দিচ্ছি। এই ধরনের গুরু, যার মধ্যে দাম্ভিকতা একেবারেই নেই। আমরা দেখেছি যে ভিনাস নিজেকে সংকুচিত করে সেই কমণ্ডলুর মুখের মধ্যে বসেছিল, ফলে ভিনাসের মধ্যে একটা অসম্ভব ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে সুন্দরভাবে মানিয়ে সুন্দরভাবে সেই প্রবলেমটাকে সলভ করে দিতে পারে। ভিনাসের 3টে রাশি আমরা পাই। একটা হলো ভিনাস যেখানে বৃষের ভিনাস, একটা তুলার ভিনাস, আর মিনের ভিনাস হচ্ছে উচ্চস্থ ভিনাস। যখন আমরা বৃষের ভিনাসকে দেখি, বৃষের ভিনাস হচ্ছে বৃষ রাশি বা টরাসের। টরাস হচ্ছে একটা আর্থিক রাশি বা একটা পৃথিবী তত্ত্বের প্ল্যানেট, একটা ভোগের জায়গা। ওখানকার ভিনাসের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভোগের চাহিদা দেখতে পাই। ভালো খাবো, ভালো পড়বো, আর্টিস্টিক ইনক্লিনেশনও থাকে।
কারণ টরাসে আমরা জানি যে মুন ওখানে কিন্তু উচ্চস্থ হয় এবং রাহুও উচ্চস্থ হয়। ফলে মুন একটা ভোগবাদী প্ল্যানেট, একটা শিল্পী প্ল্যানেট, একটা লাস্যময়তার প্ল্যানেট। মুনের মধ্যে একটা মায়া, মমতা, লাস্যময়তা, একটা ভোগ বিলাসী প্ল্যানেট, আর্টিস্টিক প্ল্যানেট মুন। রাহু হচ্ছে চরম ভোগবাদী প্ল্যানেট। ফলে রাহু, মুন এবং ভিনাসের একটা সুন্দর মিক্সচার আমরা বৃষের মধ্যে দেখতে পাই বা টরাসে দেখতে পাই। ফলে এখানে কিন্তু ভিনাসের একটা চরম ভোগী একটা কন্ডিশন বা কোয়ালিটি আমরা দেখতে পাই। ভিনাস যখন বৃষতে থাকে তখন সে আমার এবং আমি, এই জিনিসটাই কিন্তু তার মধ্যে বেশি থাকে। সে অত্যন্ত মানি ওরিয়েন্টেড হয়, সে অত্যন্ত রকম সেলফ ওরিয়েন্টেড হয়, নিজে সেলফ সেন্টার্ড হয় এবং নিজের কথাই শেষ কথা। বৃষের ভিনাসের মতেই হচ্ছে আমার কথাই শেষ কথা, এই ধরনের মেন্টালিটি হয়। এই ভিনাসকে যখন আমরা তুলা রাশিতে নিয়ে আসি, তুলা রাশি হচ্ছে একটা এয়ারি প্ল্যানেট। এয়ারি প্ল্যানেট হচ্ছে একটা ইন্টেলেকচুয়ালের জায়গা, ইন্টেলেকচুয়াল বুদ্ধি, শিল্প সত্তা ভিনাসের থাকে এবং তার মধ্যে বুদ্ধির মিশ্রণ হয়। এবং তুলা রাশি হচ্ছে আপনার স্যাটার্নের উচ্চস্থ স্থান। স্যাটার্ন কিন্তু এখানে এসে উচ্চস্থ হয়। ফলে স্যাটার্নের ডিসিপ্লিন, স্যাটার্নের ডেডিকেশন, সমস্ত রকম কোয়ালিটি কিন্তু এখানে ভিনাসের মধ্যে মিক্সড হয়। ফলে এখানে স্যাটার্ন ভিনাসের একটা সুন্দর মিক্সচার আপনি পাবেন। অসম্ভব রকম বুদ্ধিমত্তা, অসম্ভব রকম ডিপ্লোম্যাটিক বুদ্ধি, অসম্ভব রকম ব্যালেন্সড মেনটেন করে তার শিল্পী সত্তাকে মেনটেন করে তুলা রাশির ভিনাস। এই ভিনাসই যখন তার ভোগের চরম সীমায় চলে যায় বা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে যায়, যখন ভোগ আর তাকে আকর্ষণ করে না, তখন ভিনাস উচ্চস্থ হয় মীন রাশিতে গিয়ে, যখন ভোগের আর কোনো ইচ্ছা তার থাকে না। আমরা জানি যে বৃহস্পতি তার চরম শত্রু, কিন্তু বৃহস্পতির রাশিতে গিয়েই কিন্তু ভিনাস উচ্চস্থ হয়। অদ্ভুত এই একটা ব্যাপার, মানে এই ব্যাপারটা কিন্তু সত্যি অবাক হতে হয়। মীন রাশি হচ্ছে জলরাশি। জলরাশি আমাদের মোক্ষস্থান, আমাদের স্পিরিচুয়ালিটির জায়গা। মীন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ রাশি, যেখানে জীবনচক্র শেষ, আমাদের মৃত্যু, আমাদের মোক্ষ, তারপরে আর পাওয়ার কিচ্ছু নেই। এবং জলরাশিগুলোই হচ্ছে স্পিরিচুয়ালিটির জায়গা। ফলে এখানে আমরা ভিনাসের একটা চরম আধ্যাত্মিক যে একটা চরিত্র, সেটা কিন্তু আমরা দেখতে পাই। ফলে ভিনাস আপনাকে টাকা পয়সা ভোগ সবই দেবে, জ্ঞান দেবে, বুদ্ধি দেবে এবং স্পিরিচুয়ালিটিও দেবে। ফলে ভিনাসের মধ্যে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল, বিভিন্ন রকম বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাই। যেই প্ল্যানেটটা একেবারেই নেগলেক্টেড, যাকে নিয়ে ভাবাই হয় না, এটা কিন্তু সেই ধরনের প্ল্যানেট। এই ভিনাস যখন খারাপ হয়ে যাবে, ধরুন ভিনাস রাহু, ভিনাস কেতু, ভিনাস মুন, ভিনাস মার্স, ভিনাস স্যাটার্ন, তখন কিন্তু ভিনাসের মধ্যে প্রচণ্ড রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাবো। ভিনাস রাহু আপনাকে চরম বৈভব দেবে, বৈভব, টাকা পয়সাতে আপনি ভেসে যাবেন, আপনার মধ্যে ভোগবাদ চরম সীমায় চলে যাবে, আপনার জীবন তছনছ করে দেবে, আপনি মাল্টিপল রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়বেন, আপনার জীবনের তৃতীয় ব্যক্তি আপনার সংসার ভেঙে শেষ করে দেবে, কিন্তু আপনি টাকা পয়সাও পাবেন। এখন কলিযুগে হয়তো টাকা পয়সাটাই মেন, হয়তো এখানে মাল্টিপল রিলেশনশিপটাকে কলিযুগে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু জীবনে কিন্তু এটা বিরাট রকম একটা ডিজাস্টার এনে দেয়। ভিনাস কেতু বিয়েই হতে চায় না, পারিবারিক জীবন শুরুই হতে চায় না। আপনার প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার টাকা পয়সা ভোগ করার ইচ্ছাই থাকবে না, আপনি ভোগ করতেই পারবেন না বা ভোগের ইচ্ছাটাই থাকবে না। ভিনাস খারাপ হলে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ফ্লাকচুয়েট করবে, আপনার মধ্যে টাকা পয়সা, ভিনাস যদিও প্রাচুর্য দেয় বা ভোগ দেয়, ভোগটা আপনি করবেন কি করে? টাকা পয়সা না থাকলে তো ভোগ করতে পারবেন না। ফলে সেখানে একটা ফ্লাকচুয়ালিটি একটা ক্রিয়েট করবে। ভিনাস যদি ঠিক মতো না থাকে, ভিনাস যদি আপনার ডিফেক্টিভ অবস্থার মধ্যে থাকে, আপনি জীবনে কোনো দিন খুব অনেস্ট ভালোবাসা পাবেনই না, ভালোবাসাতে ধোঁকা হবে, আপনি সৎ ভালোবাসা, অনেস্ট ভালোবাসা, একটা নিঃস্বার্থ ভালোবাসা আপনি পাবেন না। ভিনাস যাদের খারাপ হয় তাদের ল্যাঙ্গুয়েজ খুব রুড হয়, তাদের মুখ থেকে খুব মাঝে মাঝে খুব রুড ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যায়, কথাবার্তার মধ্যে একটা রুডনেস থাকে। ভিনাস ভালো হলে যে শিল্প সত্তা আমরা দেখতে পাই, একটা অসম্ভব রকম ভালো আর্টিস্টিক কোয়ালিটি থাকে, ধরুন ভালো নাচ গান, শিল্পী সত্তা থাকে। ভিনাস খারাপ হলেও কিন্তু তার মধ্যে সেই শিল্পী সত্তাটা থাকে, শিল্পী সত্তাটা কিন্তু নষ্ট হয় না। ভিনাস যাদের ভালো থাকে
তারা ধরুন খুব শিল্পী না হলেও যারা ধরুন হাউসওয়াইফ, তারা দেখবেন ঘর সংসার এত গুছিয়ে রাখবে, সামান্য জিনিস দিয়েও কিন্তু সে অসম্ভব রকম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিট অ্যান্ড ক্লিন রাখবেন। তার হাতের রান্না হবে অসম্ভব সুন্দর, হয়তো রান্না বান্নাতেও সে একটা অদ্ভুত শিল্পী বা একটা ক্রিয়েটিভ একটা লেভেলে সে নিয়ে যাবে, সাধারণ রান্নাকেই হয়তো সেটা একটা অন্য মাত্রায় চলে যাবে। ভিনাস খারাপ হলে কিন্তু তার রান্না অত ভালো হবে না। তার মধ্যে শিল্পী সত্তা থাকলেও সে শিল্পী সত্তাটা পাওয়ার জন্য কিন্তু অনেক রকম ম্যানিপুলেশন করবেন বা অনেক রকম লাস্যময়তার সাহায্য নেবেন। খুব সৎ পথে তিনি কিন্তু থাকবেন না, একটু ম্যানিপুলেটিভ হয়ে যাবেন। এদের মনের মধ্যে, যাদের খারাপ ভিনাস, মনের মধ্যে অসম্ভব হিংসা, জেলাসি থাকবে। কারোর ভালো এরা খুব একটা নিতে পারবে না। এরা অন্যের ব্যাপারে অসম্ভব রকম ইন্টারেস্টেড হবে, অন্যের বিষয়ে জানাতে ইন্টারেস্টেড হবে, কারণ নিজেরা জীবনে অনেক ক্ষেত্রে ডিপ্রাইভ হবার জন্য এরা অন্যের ব্যাপারে অসম্ভব রকম ইন্টারেস্টেড হবে। অন্যের পয়সায় এরা কিন্তু ভোগ বিলাস করায় পক্ষপাতী হবে, কারণ নিজের মধ্যে সেই জিনিসটা নেই, ফলে ভোগ বিলাসে তারা অন্যের পয়সা সেটা ইউজ করার চেষ্টা করবে। ভিনাস যাদের খারাপ থাকে তাদের মধ্যে একটা নোংরা হয়, তারা ফিজিক্যালিও বড় নোংরা থাকে, কারণ ভিনাস যদি ভালো হয় তারা অসম্ভব নিট অ্যান্ড ক্লিন থাকে, প্রচণ্ড রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ভিনাস খারাপ হলে সে ফিজিক্যালিও ভীষণ নোংরা থাকবে, তার ঘরবাড়ি নোংরা থাকবে, সে খুব নোংরা চরিত্রের লোকের সঙ্গে সংসর্গ করবে এবং সে নিজেও নোংরা চরিত্রেরই হবে। ভিনাস রেট্রো, ভিনাস কম্বাস্টেড একেবারেই চারিত্রিক দিক থেকে ভালো হয় না। ভিনাস খারাপ হলে আপনার চোখের রোগ হবে, চোখের পাওয়ারের। বিশেষ করে ভিনাস হচ্ছে আমাদের চোখের দৃষ্টি। আমরা দেখলাম যে শুক্রাচার্যের একটা চোখ কিন্তু খারাপ ছিল, চোখে দৃষ্টি খারাপ হয়ে যায়, চোখে আপনার মায়োপিয়া, আপনার গ্লুকোমা, এই ধরনের রোগ চোখে হয়, চোখে দৃষ্টিতে প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয়, ব্লাড সুগার হওয়ার প্রবলেম হয়, স্কিন খুব খারাপ হয়ে যায় বা স্কিন ডিজিজ হয়, কারণ ভিনাস আমাদের স্কিন তা রিলেট করে। স্কিনের যে জেল্লা, আপনার ভিনাস আমাদের চিক আমাদের গালটাকে ভিনাস শো করে, ফলে চিকের যে গ্লেজ সেটা ভিনাস শো করে। ভিনাস খারাপ হলে আপনার চামড়াতে সেই গ্লেজ থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে বা স্কিন ডিজিজও হতে পারে। মেয়েদের গাইনোকোলজিক্যাল ইস্যু হতে পারে, ছেলেদের মধ্যে ইম্পোটেন্সি আসতে পারে। ভিনাস খারাপ হলে কিন্তু আপনার নানান রকম রোগের সমস্যার সম্মুখীন আপনি হবেন। ফলে ভিনাস একটা এমন প্ল্যানেট, তার সে কিন্তু গুণের ভাণ্ডার, এবং সে যদি খারাপ হয় সে কিন্তু ততোধিকই খারাপ হয়ে যেতে পারে। ফলে এই প্ল্যানেটটা নিয়ে এবং এই প্ল্যানেটকে নিয়ে আলোচনা করাটা বা হরোস্কোপে এই প্ল্যানেটের যে প্লেসমেন্টটা দেখা কিন্তু ভীষণভাবে জরুরি। সবসময় যে শনি রাহু কেতুই আমাদের ড্যামেজ করে দেয় তা কিন্তু নয়। ভিনাস যখন এদের সঙ্গে মিলে যায় তখন কিন্তু লাইফে ডিজাস্টার হয়ে যায়। কারো ভিনাস কেতু জীবনে কোর্ট কেস, বিবাহিত জীবনের কোর্ট কেস চলতেই থাকে। ভিনাস মুন চরম রকম বৈভব, চরম রকম চারিত্রিক একটা প্রবলেম দেখা দেয়। ভিনাস মুন আমাদের ছেলেদের মধ্যে একটা ইম্পোর্টেন্সি দেখা দেয়। ভিনাস মুন হলে মেয়েদের মা হতে প্রবলেম করে দেয়, অনেক রকম সমস্যা কিন্তু সৃষ্টি করে। ফলে ভিনাসের মধ্যে যে সঞ্জীবনী বিদ্যা আছে, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, তার মানে বুঝতে পারছেন যে ভিনাসের মধ্যে কত বড় পাওয়ার। পরে তার প্লেসমেন্ট, যে কোনো পুরুষের চার্টে ভিনাসের প্লেসমেন্ট বা মেয়েদের চার্টেও ভিনাসের প্লেসমেন্ট বিবাহিত জীবন দেখার জন্য ওয়ান অ্যান্ড অনলি প্ল্যানেট। ভিনাসের যদি অবস্থান খারাপ থাকে, সে পুরুষ বা মহিলা যেই হোক না কেন, তার বিবাহিত জীবন ভালো হতে পারে না। ফলে তার প্লেসমেন্ট দেখাটা ভীষণভাবে ভীষণভাবে জরুরি। ফলে অন্যান্য প্ল্যানেট তো আছেই, সবারই কিন্তু একটা বিরাট বড় ভ্যালু আছে। আমরা কিন্তু কাউকে ভ্যালু কম বা ভ্যালু বেশি দিতে পারি না। আমরা জ্ঞানের প্রতীক বলতে অনলি বৃহস্পতিকেই জানি, কিন্তু বৃহস্পতির জ্ঞানকে ছাপিয়ে যায় হচ্ছে ভিনাসের জ্ঞান। ভিনাসের জ্ঞান এতটাই ভার্সাটাইল, যেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। ফলে কারো যদি আত্মকারিক ভিনাস হয় এবং সেই ভিনাস যদি আনঅ্যাফ্লিক্টেড বা ড্যামেজড না হয়, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাকে যে জীবনের কোন লেভেলে ভিনাস নিয়ে যায় সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না। যে কোনো প্রফেশনের টপ লেভেলে যাওয়ার জন্য কিন্তু
ভিনাস ভীষণভাবে দরকার। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন। কতটা ভালো লাগলে আমি পরবর্তী কোনো প্ল্যানেট নিয়ে আবার আলোচনা করব। নমস্কার।